আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অমর 21শে গ্রন্থমেলা 2025। বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম বইটইয়ের বিশেষ আয়োজন 21এর আড্ডা। পুরোটা সময় জুড়ে আমি আছি আপনার আহমেদ রাশেদ। প্রতি পর্বে থাকবে একজন স্পেশাল গেস্ট, যার সাথে গল্প হবে, আড্ডা হবে, হবে আর অনেক মজা। তাহলে বেশি কথা না বাড়িয়ে, আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমাদের অতিথি হিসেবে কে আছেন। তিনি হচ্ছেন এ সময়ের জনপ্রিয় লেখক সানজানা আলম। আপু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি আপু, এবং আপনার সাথে আজকে গল্প করতে পারবো এর জন্য আরো বেশি ভালো লাগা কাজ করছে। আপু, যেহেতু আপনি জনপ্রিয় লেখক এই সময়ে, তো পাঠকরা আপনার কাছে খুব করে জানতে চায় যে আপনার লেখালেখি শুরুটা কিভাবে হয়েছে। আচ্ছা, আমি আসলে অনেক ছোটবেলা থেকে লিখি, বিষয়টা এরকম না। লেখালেখি সীমাবদ্ধ ছিল শুধুমাত্র ডায়েরির পাতায়, কারণ তখন আমাদের সময়টা আসলে ফেসবুক এত জনপ্রিয় ছিল না। ফেসবুক ছিলই না, জনপ্রিয় কিভাবে হবে? হ্যাঁ, তারপরে যখন আমরা ফেসবুকটা হাতে নিলাম 9-10 সালের দিকে, তখন আসলে স্মার্টফোন এত অ্যাভেলেবেল না যে পোস্ট দিব বা লিখবো। তো আমাদের লেখালেখিটা আসলে সীমাবদ্ধ ছিল হচ্ছে বই, ডায়েরির পাতায়, বা দেখা যেত বইয়ে যে একটা লাইন লিখে ফেলছে বইয়ের পেছনের পেজে, সেরকমই। তো আমার লেখালেখিটা শুরু হয় মেইনলি প্রফেশনাল লেখালেখি, যেটা পাঠকদের জন্য। এটা হচ্ছে 2018 সালের দিকে, যখন আমার মেয়ের জন্ম হয়। ও আসলে অনেক রাত জাগতো, ঘুমাতো না। তো ওকে যখন ঘুম পাড়াতাম 1টা-1.5টা বেজে যেত, তখন আর আমার ঘুম আসতো না। তো এই লম্বা সময়টা হচ্ছে আমি কি করব, এই সময় কাটাতে আর কি লেখা শুরু করলাম। তো তখন দেখা গেল যে বিভিন্ন গ্রুপে পাঠকরা একটু রেসপন্স করছে, তখন আরেকটু সাহস হলো। তখন এক পর্বের গল্প বাদ দিয়ে তখন হচ্ছে ধারাবাহিক লেখা শুরু করলাম। তো এভাবে দেখা গেল ধারাবাহিকগুলো খুব বেশি জনপ্রিয়তা পেয়ে গেল। এই তো এভাবেই লেখালেখি শুরু। এটা হচ্ছে আপনার 2019-এর মার্চ থেকে নিয়মিত লিখছি। তার আগে খুব কম লিখতাম, অনিয়মিত ছিল। একেবারে আসলে ডেট টাইম সবকিছু আসলে সেট করে রেখে লেখালেখি শুরু, এরকম কিছু কিনা আমি বুঝতে পারছি না না, অ্যাকচুয়ালি ডেট টাইম সেট করা না, বিষয়টা খুবই সেনসিটিভ। কারণ মেয়েটা ছোট ছিল, তো প্রথম মাতৃত্ব বা এখন পর্যন্ত আমার তো একটাই মেয়ে। তো দেখা যায় যে ওর ওই ছোটবেলার সময়টা তো আমার মনে আছে, প্রত্যেকটা মুহূর্ত। তো এই জন্য হচ্ছে যখন ও ঘুমাতো তখন আমি লিখতাম রাত জেগে। আমার আসলে ঘুম আসতো না, সময় কাটাতে লিখতাম। তো এই সময়টা থেকে লেখালেখি। এবং তারপরে হচ্ছে এখানে আরেকটা মজার গল্প আছে। 2018 হচ্ছে জুলাই মাসে, আমার মনে আছে, জুলাই মাসের দিকে একটা গ্রুপ ছিল, ওই গার্লস গ্রুপ। ওখানে একটা পোস্ট দেখলাম যে একটা সংকলন বের হবে, ওখানে হচ্ছে গল্প জমা দেওয়া যাবে। তো যেটা হলো আর কি, আমি হচ্ছে আমার একটা লেখা গল্প জমা দিলাম। তো ওটার যিনি সম্পাদক ছিলেন, রুদা বাদনিন, উনি হচ্ছে কতদূর পরে আমাকে বলেন, আপনার লেখা পড়তে খুব ভালো লাগছে, কিন্তু গল্পটা না হুট করে শেষ হয়ে গেছে, তো আপনি একটু গল্পটা আরেকটু লিখুন, অথবা আমাকে অন্য একটা গল্প দিন। তো ওই মুহূর্তে আমার হাতে লেখা একটা গল্প ছিল, ওটা দিয়ে দিলাম। ওইটা পরে উনি হচ্ছে, পরে দেখলাম যে সেপ্টেম্বরের দিকে উনি লিস্ট প্রকাশ করলেন, ওখানে আমি সিলেক্ট হয়ে গেছি। তো এর আগে আসলে আমার আর কোনো কোথাও ছাপা হয়নি বা কোনো রেসপন্স পাইনি, এরকম ছিল। তো ওই সংকলনের গল্পটা একেবারে কোনো রকম লবিং ছাড়া, পরিচিত ছাড়া সিলেক্ট হওয়ার পরে তখন আমার সাহস হলো যে না, আমি তাহলে লিখতে পারি, মানুষের কাছে গল্পটা মানুষের ভালো লাগছে। তারপর হচ্ছে গ্রুপে পোস্ট করতাম, পেন্সিল গ্রুপে পোস্ট করতাম। তারপরে আমি নিজে একটা গ্রুপ ওপেন করলাম, সেখানে পোস্ট করতাম, পেজে পোস্ট করতাম। এভাবে আস্তে আস্তে পাঠকের কাছে আগে লেখা নিয়ে পৌঁছে গেলাম। পাঠক যখন চাইলো তখন বই আসলো, বই আসলো। তার মানে কি আমরা বলতে পারি যে আসলে গৃহিণী থেকে পুরো দস্তুর শখের বশেই আসলে লেখালেখি শুরু? শখের বশে লেখালেখি শুরু করে এখন পুরো লেখালেখিটাই আমার প্রফেশন হয়ে গেছে। এবং বইটই আড্ডা দিচ্ছি, এবং এটা বলতেই হয়, বইটইয়ের অবদান আসলে এটা উল্লেখযোগ্য, অনেক বেশি। আপুর বইটইয়ের ভেতরে কয়টা বই আছে আপনার? এটা আসলে আমার ঠিক মনে নাই, 23-24 এরকম হতে পারে। 23-24টা বই আছে, তার মানে আপু নিয়মিত লেখালেখি করছেন। হ্যাঁ, না, আরো একটা বিষয় আছে, আমার যেসব বইয়ের প্রিন্টগুলি শেষ হয়ে গেছে, সেসব বইগুলো আমি বইটয়ে দিয়ে দিয়েছি। নতুন প্রিন্টে না গিয়ে বইটয়ে দিয়ে দিয়েছি, তো প্রাইসটা কিছুটা কম থাকে, পাঠকের কাছে পৌঁছে যায়, আর অনেক বেশি বিদেশের বাইরের পাঠকরা সহজে পায়। এজন্য আসলে আমার যেসব বইয়ের প্রিন্ট শেষ হয়ে গেছে, এগুলো বইটয়ে দিয়ে দিলাম। এজন্য হচ্ছে বইটয়ে আমার বইয়ের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। যেহেতু বইটয়ের কথা আসলো আপু, তো বইটয়ের সাথে কানেক্ট হওয়ার বিষয়টা কিভাবে সংযুক্ত হলেন, সেই গল্পটা যদি আমাদের বলতেন। বইটয়ের সাথে কানেক্টেড হওয়ার প্রথম বইটয়ের কথা আমি এক লেখকের কাছে শুনি, উনি রেশমি রফিক। তো উনি হচ্ছে আমাকে বলল যে আপু, একটা
মানে অ্যাপ আছে, ওখানে আসলে মানে আমি যদি একটা গল্প দেই, পাঠক হচ্ছে টাকা দিয়ে পড়বে। তো বিষয়টা হচ্ছে আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হলো। হ্যাঁ, পাঠক হচ্ছে ফ্রি পড়ে বা বই কিনে না, তারা হচ্ছে কি টাকা দিয়ে বই মানে পিডিএফ টাইপের বিষয় যদি হয় সেটা কি পড়বে? তো উনি বললো না না আপু, বিষয়টা খুব ভালো আপনাকে। এরপরে হচ্ছে বইটার অর্ক ভাইয়া, যিনি আহমেদ অর্ক, উনি আমাকে নক করলেন। তো ভাইয়াকে আসলে অনেক দিন মানে সময় নিচ্ছি, প্রথম গল্প দিব দিব করে করে অনেকটা সময় নিয়েছি, কারণ গল্পটা লেখাও ছিল না, শেষও হচ্ছিল না। তারপরে হচ্ছে মানে প্রথম গল্পটা দিলাম, যে ইয়াটা আছে আমার কাছে, যে এই এই গল্পটাই প্রথম বই, দোলন চাপা, হ্যাঁ দোলন চাপা, না সরি এটা প্রথম না, এটা ছিল 2 নাম্বার। এর আগে ছিল একটা চোখের আলোয় দেখেছিলাম, তো ওইটা দেবার পরে হচ্ছে পাঠক অভাবনীয় রেসপন্স পাওয়া গেল। মানে কয়েক মিনিটের মধ্যে 100-200 বই সেল হয়ে গেল, ঘন্টা কয়েক মিনিট বলতে 30 থেকে 40 মিনিটের মধ্যে আমার 100 ক্রস করে গেল। তারপরে হচ্ছে ওইটা খুব দ্রুত 500 বই আর কি সেল হয়ে গেল, এবং বইটার হচ্ছে ড্যাশবোর্ড প্যানেলটা মানে লেখকের জন্য খুব ইজি গোয়িং। তো লেখক ওখানে চেক করছিলাম, তো দেখতেছি যে প্রত্যেক মুহূর্তে বই সেল হচ্ছে। তো এই বিষয়টা না খুব ইন্সপায়ারিং, যে সারাদিনই আমার বই সেল হচ্ছে, তো পাঠক কেউ না কেউ পড়ছে। বিষয়টা যতটা না আর্থিক, তার চেয়ে তো অনেক বেশি মানসিক প্রশান্তি, যে প্রত্যেকটা দিনই আমার কমপক্ষে 30-40-50 কপি বই যায়, এবং যে সপ্তাহে বেশি সেল হয় সে সপ্তাহে 500-600 যায় পার ডে। পার ডে 500 থেকে 600 বইয়ের কপি আসলে ইবুকে মানুষ পড়াশোনা করছে। ইবুকে পড়ে, শুধু আমার বই, অন্যান্যদেরটা তো পড়ে, মানে আমি শুধু লেখক, আমার বই হচ্ছে ইবুকে এভাবে যায় 200 300 400 500, অস্বাভাবিক না। আর অন্যান্যদের বইও পড়ে আর কি। তো বিষয়টা লেখকের জন্য খুব ইন্সপায়ারিং, যে আমার বই পাঠক এত পরিমাণে এত আগ্রহ নিয়ে পড়ছে, এবং বইটয়ে হচ্ছে আমার টোটাল বইয়ের সংখ্যা 21,000 ক্রস করে গেছে। 21,000 কপি বিক্রি হয়েছে, 21,000 প্লাস কপি আর কি, শুধুমাত্র বইটই থেকে বিক্রি হয়েছে। মানে আপু অবিশ্বাস্য। বিষয়টা আসলে মানে আর্থিক একটা সাপোর্ট তো অবশ্যই, কিন্তু লেখকের জন্য কিন্তু এটা মানে খুবই ইন্সপায়ারিং একটা বিষয়, যে এত হাজার হাজার পাঠক আমার লেখা পড়ছে। শুধুমাত্র ইন্সপায়ার বিষয়টা আমি বলবো না, একই সাথে সেফও বলতে পারি, কারণ সাধারণত আপু কাগজের বই, যেটাকে আমরা হার্ড কপি বলি সাধারণত, সেই বইগুলো যখন আসলে কোনো প্রকাশনী থেকে বের হয়, সেই বইগুলোর সংখ্যা সীমিত থাকে। ধরেন সেই বইয়ের সংখ্যা 1000 হতে পারে প্রথম মুদ্রণে, এটা 500 হতে পারে, আরো অধিক হতে পারে। তবে সেই বইগুলো আসলে বিক্রির যেই অনেকেই আসলে অনেক লেখকরা অভিযোগ করে যে তারা তাদের যে মানে এটাকে আমরা যেটাই বলি না, রয়্যালিটিটা পাচ্ছে না, হিসাবটা ঠিক মতো পাচ্ছে না। সেক্ষেত্রে বইটা অনেকটা সেফ, কারণ লেখকদের একটা নির্দিষ্ট ড্যাশবোর্ড আছে, যেটা আপনি বললেন, এই ড্যাশবোর্ডের মাধ্যমে লেখক নিজেই দেখতে পাচ্ছে যে কত কপি বিক্রি হচ্ছে, কত কপি আসলে যাচ্ছে, কোন বয়সী লেখকদের আসলে মানে পাঠকদের আসলে রেসপন্স কোন বইটার ভিতরে বেশি। তো সবকিছু মিলে আসলে চমৎকার একটা বিষয়। আর অবশ্যই আর একটা কথা বলছিলাম আপনার, যে অবিশ্বাস্য একটা ব্যাপার, যে অনলাইনে লেখালেখি করে, অর্থাৎ এই যে অ্যাপে লেখালেখি করে যে টাকা ইনকামের বিষয়টা, আপু সেটা কি আপনার কাছে মনে হয় যে কাগজের বইয়ের থেকেও আসলে অ্যাপসে লেখালেখি করে বেশি টাকা ইনকাম করা যায়? হ্যাঁ, এখন এটা আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু আমার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আমি আসলে মানে গত 1 থেকে 1.5 বছরে আমি রয়্যালিটি বইটই থেকে বেশি পেয়েছি, কারণ মানে পাঠক প্রচুর পরিমাণে, 1 বছরেই আমার প্রায় 10,000 কপি বই গত 1 বছর। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, আমার মাঝখানে প্রশ্ন, যে কোন একটা বই থেকে সর্বোচ্চ কত টাকা আপনার পেয়েছেন, এরকম কিছু? এইটা আসলে ভাইয়া ঠিক মনে নাই, তবে মানে নিশ্চয়ই এটা লাখের উপরে না, লাখের উপরে মনে হয় আমি পাইনি, কিন্তু কম না, কাছাকাছি হবে, 70-75 হাজার এরকম হবে হয়তো। মানে আমি যদি প্রশ্ন করি যে এই এত টাকা আসলে আমার মনে হচ্ছে হার্ড কপি বের করে আসলে পাওয়া যায় না, আমি যদি আসলে হ্যাঁ না, এটা আসলে মানে সত্যি কথা বলতে, যে হার্ড কপিতে রয়্যালিটি মানে 30 থেকে 40 হাজার টাকাই হচ্ছে, ধরেন বইটার মুদ্রিত মূল্য যদি 500 টাকা হয়, তার সেখান থেকে হচ্ছে লেখক সর্বোচ্চ যিনি পান তিনি হয়তো পাবেন 15%। তো সেখানে হচ্ছে এটা লাখ ক্রস করতে অনেক বই যেতে হয়, অনেক বই যেতে হয়, এবং আরো অনেক ঝামেলা আছে, কারণ বই মেলায় বারবার আসতে হয়। হ্যাঁ, এটা একটা বিষয়। তবে মানে আমার এই বছরের আগ পর্যন্ত আমি রয়্যালিটি হার্ড কপিতে বেশি পেতাম, কিন্তু এই বছরে হচ্ছে আমার ইবুকের রয়্যালিটি অনেক বেশি আর কি। চমৎকার চমৎকার আপু। আরো একটা প্রশ্ন আমার খুব করতে ইচ্ছে করছে, যে আপনি বলছিলেন যে আপনার লেখালেখি শুরু অবসর সময় কাটানোর জন্য, কিন্তু কোন বিষয়টা আপনাকে লেখালেখির প্রতি সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? এটা আসলে সত্যি কথা যদি বলি, তাহলে হচ্ছে কি মানে
সত্যি কথা বলতে যখন মানে মানে আমি যখন মা হলাম তখন দেখা গেল কি আমি চাকরির যুদ্ধে কিছুটা পিছিয়ে গেছি। যে আমার হচ্ছে মানে আমি যখন পরীক্ষাগুলি দিতাম তখন দেখা যেত খুব কাছাকাছি গিয়ে হয়তো বা প্রিলিতে টিকলাম না। আচ্ছা তো এক সময় না আমি খুব হতাশ হয়ে গেছিলাম, যে খুবই ডিপ্রেশনে, যে আমার খুবই মানে আমার একাডেমিক রেজাল্ট খুবই ভালো। আচ্ছা তো আপু পড়াশোনা মোটামুটি করেছেন কোথা আমি থেকে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা বিশ্ববিদ্যালয় থেকে করেছি করেছেন। এবং আমার মাস্টার্স আমি নন থিসিস গ্রুপে ফার্স্ট ছিলাম। আচ্ছা তো রেজাল্ট যেহেতু ভালো, ছোটবেলা থেকে আমি ভালো স্টুডেন্ট। তো আচ্ছা আমার বাবার আশা ছিল আমি সরকারি চাকরি করব, আমার আশা ছিল আমি কিছু না কিছু করব, মানে অ্যাটলিস্ট বেকার বসে থাকবো না। তো যখন দেখলাম যে সাড়া পাচ্ছে, মানে লেখালেখি করে সাড়া পাচ্ছি, তখন আমি ভেবে নিলাম যে আমি আসলে মানে আছে না যে শখের বশে বই করে, বা ধরেন আমি একটা বই প্রকাশ করলাম, বই আমার আত্মীয় স্বজন 5 জনকে 5টা গিফট করলাম, বা কিছু বই পাঠক আমার শখে কিনলো, আমি এরকম করব না। বই যখন আমি লিখছি সবকিছু বাদ দিয়ে, তখন লেখালেখিটাই আমার প্রফেশন হবে, হোক আস্তে ধীরে হোক, 1 বছরে না হোক 5 বছরে হোক। তবে মানে লাকিলি আমার 5 বছর অপেক্ষা করতে হয়নি, মানে আমার সেকেন্ড বই থেকেই আমি আসলে পাঠকের কাছে পৌঁছে গিয়েছি, এবং মানে রয়্যালিটি পাওয়ার মতো আর কি পাঠকের কাছে পৌঁছে গিয়েছে। একটা মানে নির্দিষ্ট সংখ্যায় তো পৌঁছাতে হয়। তো সত্যি কথা বলতে লেখালেখিতে ইন্সপায়ার মানে কন্টিনিউ লেখালেখি করার জন্য এই যে লেখালেখিটাকে পেশা হিসেবে নেওয়া, এটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। মানে আশীর্বাদ বলতে পারি হ্যাঁ, আমরা। আমার জন্য আশীর্বাদ। আসলে বলে না যে একটা মানে খুব মানে একটা কমন থিওরি আছে যে রিজিক তো নির্ধারিত, আল্লাহ জানে যে সে কিভাবে এখন কি প্রতিষ্ঠিত মনে হবে। হচ্ছে না যে সরকারি চাকরির চেয়ে লেখালেখিটা বেটার? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ আমার কোনো চাপ নাই, আমার ইচ্ছা মতো সব। নিজের সময় নিজের মতো করে আসলে সময় কাটানো যায়, নিজের মতো হ্যাঁ। করে আসলে সময়টাকে বেছে নেওয়া যায়। যেমন সরকারি চাকরি হোক বা যে কোনো চাকরি হোক না, তার কিন্তু আসলে 10টা 5টা অফিস করতে হবে, হ্যাঁ, এই ঝামেলাটা তো আর নেই। না এই ঝামেলা নেই। এবং আমার হাজবেন্ড তো খুব মজা করে বলে, ওর কাছে যদি আমি বলি যে আমার কিছু টাকা লাগবে, বলে কেন একটা বই দিয়ে দাও, তাহলেই তো হয়। মানে টাকা লাগলে বই দিয়ে দাও। এইটা বেস্ট, না, এইটা ও বেস্ট। খুব মজা করে বলে, ঠিক আছে, যে তোমার মানে তুমি হচ্ছে দেখা যায় যে খুব রিল্যাক্সে থাকো, তোমার মতো রিল্যাক্সে কেউ টাকা ইনকাম করতে পারে না। এবং এটা আরেকটা মজার বিষয় আছে, যেটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ নাই। না, যেমনটা কোনো হচ্ছে পরিমাণ নেই। মানে একটা বই লিখেছি, সেটা আসলে 1 বছর পরও আরো দ্বিগুণ হতে পারে, হ্যাঁ, 3 গুণ হতে পারে। দ্বিগুণ 3 গুণ হতে পারে। যেমন এই লাস্ট উইকে আমার হচ্ছে চোখের আলোয় দেখেছিলামটা বেস্ট সেলিং এ 1 নম্বরে ছিল। হ্যাঁ, আচ্ছা। বইটা গত সপ্তাহে। তো চমৎকার। এটা আমার হচ্ছে 2021 সালের বই। তো হ্যাঁ। এটা হুট করে এটা থেকে আমি এতগুলি আবার হচ্ছে রয়্যালিটি পেয়ে যাব, পাঠক এত পড়ে যাবে, এটা তো মানে কোনো মানে আনএক্সপেক্টেড। তো এটার মানে বইটায় তো এটার কোনো ইয়া নাই, মানে যে কোনো সময় যে কোনো বই লেখকের জন্য হতে পারে। সেফ প্লেস, আপনি একদমই খুবই সেফ সেফ, প্লেস। খুবই সেফ। আমি মানে আমি হচ্ছে বইটয়ে অসংখ্য লেখককে আমি সাজেস্ট করেছি, আমি অর্ক ভাইয়ের সাথে কথা বলিয়ে দিয়েছি যে নিশ্চিন্তে বইটয়ে লেখালেখি করে। এবং আরেকটা বিষয় বইটয়ের যেটা বলতে হয়, বইটয়ের ইউজার কিন্তু বাড়ছে, প্রতিদিন বইটয়ের ইউজার বাড়ছে। এবং দেশে তো আছি, দেশের বাইরেও প্রচুর পরিমাণে ইউজার ইউজার বাড়ছে। আছে। হ্যাঁ, তো ইউজার বাড়ার কারণে যেটা হয় যে যারা আমার পাঠক না, তারা কিন্তু আমার লেখা পড়ছে। দুই একটা, বেশি তো দাম না, অল্প দামের মধ্যে একটা বই পড়ে আটকে যাচ্ছে, তখন সবগুলি বই পড়ে ফেলছে এরকম। হ্যাঁ, তো এটা আসলে আমি লাকি, মানে ইউজার বাড়ছে। এবং হচ্ছে আমরা যখন লিখতাম আসলে পেন্সিলে লিখতাম, তো পেন্সিলে একটা বড় সংখ্যায় দেশের বাইরের পাঠক, এই দেশের বাইরের পাঠকরা সবাই বইটু ইউজ করে, এবং আমাকে বলে যে আপু বইটু ইজ মোর কমফোর্টেবল, আপনি বইটুয়ে বই দেন, আমরা বইটু থেকে আপনি মানে রয়্যালিটি না, বইয়ের দামটা আপনি যতটা রাখতে চান তো সেটাই রাখেন, আমরা এখান থেকে কিনি। তো দেশের স্বাধীনতা দিয়ে দিচ্ছে, পূর্ণ স্বাধীনতা দিয়ে দিচ্ছে। তো যদিও আমরা এটা করি না, আমরা একটা নির্দিষ্ট সংখ্যাই রাখি। তো দেখা যায় যে দেশের বাইরের পাঠক পাচ্ছি, হিসাবটা ঠিক থাকতেছে। তো মানে এই সব দিক থেকে হচ্ছে বইটু লেখকের জন্য একটা সেফ প্লেস। মানে এটা তো লেখকের জন্য বলে, পাঠকের জন্য কতটা স্বাচ্ছন্দ্য বোধ হয় বইটই পড়ার ক্ষেত্রে? আসলে বইটই হচ্ছে কি, বইটই খুবই মানে কমফোর্টেবল একটা অ্যাপ। তো পাঠক যেটুক পড়ছে ওই পর্যন্ত রেখে চলে, মানে এখন এটুক পড়ছে এটুক রেখে আমি চলে যাচ্ছি, আবার পরে ওখান থেকে পড়বো, এই সুবিধাটা আছে। শানজান আপু, একজন পাঠক হিসাবে মানে পাঠকের জন্য বইটই কতটা আসলে সুবিধাজনক, সেই বিষয়গুলো যদি একটু শেয়ার করতেন। আমার মতে বইটই পাঠকের জন্য খুবই সহজ একটা অ্যাপ, খুবই মানে কমফোর্টেবল ইউজ করার জন্য। কারণ হচ্ছে মানে হাজার হাজার বই হাতের মুঠোয় পাচ্ছে, এবং খুবই কম খরচে সেটা ডাউনলোড করে রেখে দিলে যে কোনো সময় পড়তে পারছে, এবং যেটুকু পড়েছে সেখানে মার্ক করার একটা জায়গা আছে, ক্যারি করার কোনো ঝামেলা নেই। কারণ মোবাইল তো আমরা সাধারণত এইভাবেই ক্যারি করি, মোবাইল তো থাকেই পকেটে, যেখানে সেখানে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আসলে বই পড়তে পারে।
তো এই জন্য হচ্ছে তারপরে হচ্ছে খরচের বিষয়টা মেনশন করা দরকার, কারণ হচ্ছে একটা হার্ড কপি বই এখন কাগজের যে পরিমাণ দাম 500-550 টাকার নিচে একটা বই হয় না, সেই বই হচ্ছে 50-60 টাকা, অনেকাংশে ফ্রিও করে দিচ্ছে, যে চিরায়ত বইগুলো ফ্রি একদম। তো এটা খুবই একটা পাঠকের জন্য খুবই একটা মানে সহজলভ্য অ্যাপ। তো মানে এজন্য আর কি বইটই মানে পাঠকের জন্য খুবই মানে ইউজেবল আর কি, মানে পাঠক এবং আমাকে পাঠকরা বলে আপু বইটয়ে বই দেন, বইটইতে হচ্ছে পড়তে সব সুবিধা, বইটয়ে দেন। এবং আরেকটা মজার বিষয় আমি যদি শেয়ার করি মজার ছলে, যে ফন্ট চেঞ্জ করা যাচ্ছে, লাইট চেঞ্জ করা যাচ্ছে, তারপর আসলে ইচ্ছে মতো করে পেজ চেঞ্জ করা যাচ্ছে, বড় করা যাচ্ছে, ফন্টগুলো ছোট করা যাচ্ছে, মানে একজন পাঠকের জন্য যত ধরনের সুবিধা প্রয়োজন সব ধরনের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছে বইটয়ে পড়ার ক্ষেত্রে। আরো একটা মজার বিষয় আমি বলতে চাচ্ছি আপু, সেই বিষয়টা হচ্ছে যে এই যে মানে আপনার এমন কোনো স্মৃতি আছে যে আপনার বইটইয়ের কোনো বই পড়ে সে আপনাকে সোশ্যাল মিডিয়াতে নক দিয়েছে এবং জানতে চাচ্ছে আপু যে এই বইটা এই লেখাটা এমন হলো কেন, এই গল্পটা এমন হলো কেন, এই বিষয়গুলো কখনো হয়েছে কিনা? অসংখ্য আছে, একটা বা দুইটা না, কারণ হচ্ছে আমার অলমোস্ট আমি বললাম যে 21,000 প্লাস ইবুক সেল হয়েছে। তো বইটই থেকে আমার অনেক পাঠক তৈরি হয়েছে, যারা মানে যারা আদতে আমার বই পড়তো না বা আমাকে চিনতো না, তারা হচ্ছে হয়তো বা প্রোমো পড়েছে অথবা বইটই রিভিউ সেকশন থেকে রিভিউ দেখে একটা বই পড়েছে এবং তারা এরপরে মানে পড়ার পর আমার সবগুলো বই পড়ে ফেলছে। তো বইটই থেকে এরপরে আবার হচ্ছে মানে স্টলে দেখা করতে আসে, আপু আপনার মানে ফার্স্ট ইবুক পড়েছি তারপরে বই কিনতে এলাম। তো এরকম হয় আর কি, এরকম অসংখ্য মানে স্মৃতি আছে যেটা আসলে আলাদাভাবে বলার মানে অপেক্ষা রাখে না। আমার আরেকটা ছোট প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে কোন বইয়ের জন্য আসলে লেখক দ্বারা বিড়ম্বনা শিকার হয়েছেন কিনা? না, এখনো পর্যন্ত কোনো বইয়ের জন্য সেরকম বিড়ম্বনা পড়িনি আর মানে কি। কেউ কি বলেছে যে এই গল্পটা তো আমার, এই গল্পটা তো আমার বলতে আসে আমার জীবনের সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা আচ্ছা, হ্যাঁ রিলেট এরকম করেছে আছে, কিনা? হ্যাঁ এরকম আছে, বিশেষ করে যেমন টিনেজ প্রেমের গল্পগুলি দেখা যায় কি সবার একই হয়, ওই ফিলিংস ওই অনুভূতি। তো তখন হচ্ছে পাঠক কিন্তু নিজেকে রিলেট করতে পারে। তারপর ধরেন কলেজ লাইফের গল্প বা হচ্ছে বিয়ের প্রথম দিকের গল্প, এগুলি আসলে সবার না অলমোস্ট একই হয়, ওই রোমান্স ওই স্মৃতি, ওই জন্য আর কি। তো এগুলি থেকে পাঠক বলে এটা তো আমার গল্প। না, লেখক হিসাবে তো আপনি নিশ্চয়ই জনপ্রিয়, তবে আপনার প্রিয় লেখক কারা? আমার সবচাইতে প্রিয় লেখক হচ্ছে সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়, সুচিত্রা ভট্টাচার্য, আর হচ্ছে বাংলাদেশের হুমায়ুন আহমেদ এবং আহমেদ ছফা। আহমেদ ছফার বই আমি আসলে সব বুঝি না, মানে আমি পড়ি কিন্তু ওনার লেখা এত গভীর তবুও আমি পড়ি, আহমেদ আমি ছফার বোঝার কোন চেষ্টা বইটা করি। সবচেয়ে বেশি পছন্দ? আমার এই মুহূর্তে মনে পড়ছে অর্ধেক মানবী অর্ধেক ঈশ্বরী। খুবই জনপ্রিয় একটা বই এবং হচ্ছে পাঠক নন্দিত। এবং ওই বইয়েই আমি প্রথম দুর্দান্ত নামে একটা ক্যারেক্টারকে মানে পড়েছিলাম প্রায় 10 থেকে মানে স্টুডেন্ট লাইফে 10 সালের দিকে, 10-11 সালের দিকে। তো এই নামটা আমার মাথায় গেঁথে গেছে, ঠিক আছে, খুবই ডেসপারেট একটা মেয়ে, দুর্দান্ত। আপনি প্রথম নামটা যার বললেন তিনি হচ্ছে সত্যজিৎ রায়, আমারও ভীষণ পছন্দের উনি লেখক। একাধারেও তিনি লেখক যে তা না, তিনি চলচ্চিত্রকার, তিনি একাধারে আসলে চিত্রশিল্পী। তো মানে কি কারণে সত্যজিৎ রায়কেই পছন্দ আপনার? সত্যজিৎ রায়কে আমার পছন্দ ফার্স্ট অফ অল হচ্ছে ওনার মানে যেই গল্পগুলির কথা বলতে হয়, ওনার গল্প 101 নামে ওনার একটা গল্প সংকলন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এত ডিফারেন্ট টাইপ অফ গল্প ওখানে, মানে ওই বইটা থেকেই মূলত সত্যজিৎ রায় আমার প্রিয় লেখক। এবং আমি বলি মানে এটা আসলে মানে হাইড করার কিছু নাই বা লুকানোর কিছু নাই, আমি সত্যজিৎ রায়কে পড়েছি ইউনিভার্সিটি লাইফে, তার আগে আমি সত্যজিৎ রায়ের লেখা পড়িনি। তো যখন আমি পড়ছি তখন আমি বড় হয়ে গেছি, মানে ম্যাচিউরড হয়ে গেছি। তো ওই লেখাগুলি আর ভাষা গল্প মানে এত চমৎকার, এত সুন্দর করে, মানে এত দিক নিয়ে লেখা যায়, ছোট ছোট গল্পগুলি মানে আমি আসলে মানে বলতে গেলে সব দিক থেকে কম বলা হয়, ঠিক আছে, যে ডাইমেনশন লেখার। তো এই গল্প আমি আসলে সবাইকে সাজেস্ট করি, গল্প 101 মানে বাজারে পাওয়া যায়, সবাই যদি গল্প 101 বইটা পড়ে মানে পাঠকের একটা নাইস সময় কাটবে বইটা নিয়ে। সত্যজিৎ রায়ের কোনো সিনেমা দেখা হয়েছে কি আপনার? হ্যাঁ দেখেছি, মানে সিনেমা আসলে আমার ওইভাবে মানে কি বলে যে দেখি অনেক দেখি এরকম না আর কি, দেখি আর কি সেভাবে দেখা হয়েছে, যেভাবে দেখা হয় আসলে। হুমায়ুন আহমেদের কথা বলছিলেন যে হুমায়ুন আহমেদ বাংলাদেশে যদি বলা হয় একটা তরুণ প্রজন্মকে আসলে পাঠক হিসাবে তিনি গড়ে গেছেন আমার কাছে মনে হয়। কালজয়ী কিছু তার চরিত্র আছে, কালজয়ী কিছু উপন্যাস আছে। হুমায়ুন আহমেদের কোন বইগুলো আপনার বেশি পছন্দ? এটা আসলে বলা খুব কঠিন, কারণ ওনার এত বই পড়েছি।
মানে এই সময় যদি হুমায়ুন আহমেদ বেঁচে থাকতেন তাহলে হুমায়ুন আহমেদের কাছে কোন ধরনের উপন্যাস বা কোন ধরনের লেখনী আপনি বেশি আমি পেতেন? চাইতাম হুমায়ুন আহমেদ যেরকম লিখেছেন, যে লেখাটা আমরা তার সাথে যে ধরনের লেখার মাধ্যমে আমরা পরিচিত, হুমায়ুন আহমেদের সবচেয়ে আমার পছন্দের বিষয় হচ্ছে উনি অহেতুক গল্প বড় করেন না। আচ্ছা, হ্যাঁ। ওনার গল্প হচ্ছে উনি লাইফটা অনেক বড়, আমি এটা ওনার কাছ থেকে শিখেছি যে আমাদের অনেক বড় একটা জীবন। ধরেন আমরা যদি হচ্ছে সেই 1 বছর থেকে 50 বছর পর্যন্ত একটা মানুষ ধরি বাঁচলো, তাহলে এই 50 বছরের অনেক লেখকের লেখায় কি হয়, সে পুরো 50 বছরটাই সে উঠাই দিতে চায় গল্পের মধ্যে, ঠিক আছে, পরিশেষ দেয়, ভূমিকা দেয়, ইতিহাস দেয়। হুমায়ুন আহমেদের গল্পে এসব নাই। হুমায়ুন আহমেদের গল্প মানে লাইফের একটা পার্টের একটা অংশ, গল্প কিন্তু শেষ হয় না, গল্প চলতেছে, ঠিক আছে। হুমায়ুন আহমেদের গল্পে পারফেক্ট এন্ডিং কিন্তু খুব কম আছে, পারফেক্ট এন্ডিং নাই। হ্যাঁ। মানে আমাদের জীবনটাও তো এরকম চলমান, এটা রেশ থেকে যায় হ্যাঁ, কোথাও জানি। আমাদের জীবন এরকম চলমান। হুমায়ুন আহমেদ কিছু কালজয়ী চরিত্র তৈরি করে দিয়েছে, কোন চরিত্রটা আপনার বেশি পছন্দের? আমার হিমু চরিত্রটা আমার খুব পছন্দ, কারণ হিমুর নির্লিপ্ততা আমাকে খুব বেশি আকর্ষণ করে। যেরকম নির্লিপ্ত হওয়া তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এই জন্য আমার হিমুকে খুব পছন্দ। এই কারণে কি আজকে আপনার হলুদ শাড়ি পরে এসেছেন এরকম কিছু? না, হলুদ রংটাও আমার খুব পছন্দ। হলুদ রংটাও ভীষণ পছন্দ, এবং বইটার আজকের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু হলুদ রাখা। আচ্ছা, এটা কি রোজ পাল্টানো হয় নাকি? মানে আমরা ধরে নেন আজকে আপনার জন্যই আসলে হলুদ রাখা। আমার জন্যই হলুদ। আচ্ছা, না, হলুদ রংটা আমার খুব ভালো লাগে। বইমেলায় নিশ্চয়ই এসেছেন, পাঠকের জন্য এসেছেন। এবারে বইমেলায় কয়টা বই বের হয়েছে? এবারের বইমেলায় আমার মানে মেলা উপলক্ষে এসেছে একটা বই, নীলাঞ্জনা তখন অন্নপ্রকাশ থেকে এসেছে। আর মেলার আগে নভেম্বরে একটা বই এসেছে, সেটাও আমরা মেলার বই হিসেবেই ধরে নিই, যখন যুগ ছিল সন্ধ্যাতারা। সবকটা বই কি অন্নপ্রকাশনী থেকে? হ্যাঁ, সব বই অন্নপ্রকাশনী। এখন পর্যন্ত আসলে যদি বলে হার্ড কপি কয়টি বই বের হয়েছে? আমার হার্ড কপি 23টা। 23টি বই বের হয়েছে। খুব জানতে ইচ্ছে করছে যে কোন বইটা সবচেয়ে রেসপন্স বেশি ছিল? আসলে এলাচি ফুল নামে যে বইটা, এই বইটা হচ্ছে পাঠকের খুব বেশি পছন্দ ছিল। তারপর জল মিশে যায় জলে, এই বইটারও রেসপন্স আকর্ষণীয় ছিল। আর আরেকটা বই আছে হিজলের ফুল জলে ভাসা ফুল, এই 3টা বই পাঠকের খুব বেশি পছন্দ। বই মেলায় কোনো মজার স্মৃতি আছে? বই মেলায় আসলে প্রত্যেকদিনই মজার স্মৃতি এটা যে অনলাইন থেকে পড়ে, বা আমার পেজ আছে একটা, আমার পেজ থেকে পড়ে তারপর দেখতে আসে আপু বই নিতে আসছি পেজ থেকে পড়ে, তো এটা আমার খুব ভালো লাগে আর কি, সবসময় আমার এটা খুবই পছন্দ। মানে দীর্ঘদিন যাবত লেখালেখি করছেন, যে আগের বই মেলা আর বর্তমান বই মেলার মধ্যে কোনো পার্থক্য কি আপনি লক্ষ্য করছেন কিনা? মনে হচ্ছে বই কেনার প্রবণতাটা একটু কমেছে, কিন্তু আনন্দ উৎসব আগের মতোই আছে। কিন্তু এর আগে হয়তো বা পাঠকের বই কেনার প্রবণতা আরেকটু বেশি ছিল। আচ্ছা আচ্ছা, মানে ইদানিং দর্শনার্থী বেশি, পাঠকদের সংখ্যা মেলায় খুব কম বেশি। এবং আগে দেখা যেত কি বই মেলায় আসতো একটা নির্দিষ্ট শ্রেণী স্টুডেন্ট বা যারা পড়ে পাঠক, আর এখন বই মেলাটা হচ্ছে সর্বসাধারণের জন্য একটা মানে বিনোদনের জায়গা হয়ে গেছে। এবং বইমেলায় অনেক বড় বড় খাবারের স্টল দেখা যাচ্ছে, আরো আদার্স, মানে আমি কখনো দেখি নাই বইমেলায় নুডলসের স্টল দেওয়া হয়, তো এবারে দেখলাম বইমেলায় নুডলসের স্টল আছে, আইসক্রিমের স্টল আছে। তো এগুলি তো বইমেলায় হাইলাইটেড হবে না, বইমেলায় হাইলাইটেড হবে বিভিন্ন, ধরেন ওইগুলি যদি ওইখানে মানে বা ওই মাঠে যদি এই স্টলগুলো না দিয়ে আমাদের এইসব স্টলগুলো ওখানে দিত, তাহলে ওইটা দেখা যেত একটা চত্বরই করে দিত, এরকম আরো সুন্দর লাগতো দেখতে, বিষয়টা আরো উপভোগ্য হতো। তো এই তো আর কি বলবো। এই প্রসঙ্গটা নিয়ে আপু আমার আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে আপনি লেখালেখির মাধ্যমে আসলে পাঠকদের কাছে বেশ জনপ্রিয়, তো বর্তমানে সময় দেখা যাচ্ছে যে ইউটিউবাররাও লেখালেখি করছে, সেক্ষেত্রে আপনার মন্তব্যটা কি হতে পারে? এক্ষেত্রে আসলে মানে আমি একটা এ প্রসঙ্গে আসলে মানে অনেক লেখকদের অনেক অভিযোগ আছে যে লেখকরা হাইলাইটেড না হয়ে কেন ইউটিউবার ব্লগার ইনফ্লুয়েন্সাররা কেন হাইলাইটেড হয়। তো এটার আসলে মানে সুদূর প্রসারী কিছু প্রভাব আছে, যেমন মানে হাইলাইটেড থাকে তারা, যেমন এই সময় কিন্তু আমাকে নিয়ে কোনো নিউজ হয়নি, আমি কিন্তু মূলধারায় লিখছি, কিন্তু নিউজ হয়েছে কোনো এক ইউটিউবারকে নিয়ে যার বই এসেছে। তো যদি এদের বই না এসে শুধু লেখকদের বই আসতো, তখন লেখকরা ফোকাস হতো। আর আলটিমেট গোল যেটা আমাদের পাঠক, আমার পাঠক কখনো ইউটিউবারের বই কিনবে না, তারা দেখা যাবে তারা বই গল্প পছন্দ করে, উপন্যাস পছন্দ করে, ইউটিউবারের বই বা ব্লগারের বই পড়বে, তার
অডিয়েন্সরা, যারা আমাকে চিনেই না, তারা আমাকে পড়তোই না, তারা ইউটিউবারের বই এসছে দেখে তারা ইউটিউবারের বইটা কিনেছে। তো আলটিমেট হিসেবে মানে আমার পাঠকদের ক্ষেত্রে খুব একটা আমার মনে হয় না কোনো সমস্যা হয়, কিন্তু এই যে মানে তারা যে ফোকাসটা নিয়ে নেয়, এই ফোকাসটা লেখকদের জন্য, বইমেলার জন্য ক্ষতিকর। মানে আমি যদি তাহলে বলি যে আগে মানে লেখালেখি করে মানুষ বিখ্যাত হতো, এখন বিখ্যাত লোকেরা লেখালেখি করে, এরকম কিছু? হ্যাঁ, আসলে বই বিষয়টা না সবার কাছে একটা আবেগের জায়গা, মানে আবেগের সবার জায়গা, আমার একটা ভালোবাসার বই জায়গা। থাক, আমি 2টা লাইন লিখলে সেটা বইয়ে থাক, তো সেই আবেগের জায়গা থেকে হয়তো বা তাদের জন্য বই আনাটা সহজ, যেহেতু এখানে বাণিজ্যিক একটা বিষয় আছে, তাদের একটা বড় সংখ্যায় মানে ফলোয়ার বেজ আছে যারা বইটা কিনতে পারে, প্রকাশকও নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারে, যেটা হয়তো লেখালেখি করে মানে পরিচিত হওয়া এটা আসলে একটু সময়সাধ্য ব্যাপার। মানে সেই দায়ভারটা কি শুধু আসলে ইউটিউবারদের বা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের, নাকি আসলে একই সাথে আসলে প্রকাশকদের? হ্যাঁ, প্রকাশকদেরও, কারণ আমার জানা মতো অনেক প্রকাশকই হচ্ছে ইনফ্লুয়েন্সার ব্লগার খুঁজে, যাতে একটা বই থেকে অনেক বেশি মুনাফা লাভ করা যায়। তো এটা তো আসলে মানে উভয় পক্ষেরই, তারা দুই পক্ষই লাভবান হচ্ছে, তারাও রয়্যালিটি পাচ্ছে, তাদেরও বই বিক্রি হচ্ছে, তো এটা তো উভয় পক্ষেরই লাভ হচ্ছে। বইটাকে যখন বাণিজ্য হিসেবে তারা ব্যবসা হিসেবে, পেশা হিসেবে নিচ্ছে, তখন তো তারা তাদের লাভটা দেখবেই। এবং তারপরেও সর্বোপরি সবকিছুর বাইরে মূলধারা লেখকদের গুরুত্ব অন্যরকম। ঠিক আছে, এই যে ধরেন আমি আপনার সাথে কথা বলতে বলতেই যে আপু আমার সাথে দেখা করতে আসলেন, উনি তো আমার লেখা পড়েই আমাকে খুঁজে বের করে এখানে চলে এসেছেন আমার সাথে দেখা করতে। তো আমার পাঠকরা না এরকম, মানে বই পড়বে, বই কিনে পড়বে, তারপর দেখা করবে। তো এরা কিন্তু আসলে ইনফ্লুয়েন্সারের বই কিনতে আসেনি, তারা কোনো ইনফ্লুয়েন্সারের বই কিনবে না। তো এই তো আর কি, তো মানে ওইটাকে আসলে নেগেটিভলি নেওয়ারও কিছু নাই, আবার হচ্ছে পজিটিভলি খুব ফোকাস করারও কিছু নাই। মানে অর্থাৎ সত্যিকারের যারা পাঠক আছেন তারা আসলে লেখালেখিটাকে বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, তারা অবশ্যই লেখা, গল্প, বই এগুলো কি গুরুত্ব দেয়। যেমনটা আসলে হুমায়ুন আহমেদ হয়তোবা আর বই মেলায় আসবেন না, কিন্তু তার বই কিন্তু ঠিকই আছে, এবং পাঠকরা কিন্তু এখনো তার বইগুলো প্রচুর পরিমাণে অন্য প্রকাশে হুমায়ুন আহমেদের অনেক বই, এবং আমরা হচ্ছে দেখি যে মানে হুমায়ুন আহমেদের বইয়ের বিক্রি মানে কখনো কমেনি, মানুষ হচ্ছে লিস্ট করে নিয়ে চলে আসে যে এই বইটা আমার না, এই বইটা আমি কিনবো। তো এই গল্পগুলি আসলে এখন পর্যন্ত মানে কালজয়ী, এতদিন হুমায়ুন আহমেদ মারা গেছে 12 সালে, আজকে 25 সাল, 13 বছর পরও তার বইয়ের সমান জনপ্রিয়তা আমরা দেখতে পাই। তো এটা আসলে মানে উনি পাঠক তৈরি করেছেন, ওনার পাঠক এখনকার জেনারেশনও ওনার গল্প পড়ে, ওনার মানে নীল শাড়ি পরে রূপা সাজে। তো এই তো আর কি, তো এই যে তার যে সৃষ্টি, তার যে কাজ, এই কাজ ছেলেরা কিন্তু আবার হলুদ পাঞ্জাবি পরে আসলে হিমু সাজতে চায়। হ্যাঁ, আসলে এখানে একটা বিষয় আছে, আমি যেহেতু হিমু চরিত্রটা যেহেতু আমার খুব পছন্দ, তো আমার মনে হয় কি হিমুর নির্লিপ্ততা না বেশিরভাগ মানুষই ধরতে পারে না। তারা ম্যাক্সিমামই মনে করে হিমু হচ্ছে রূপার প্রেমিক, রূপা নীল শাড়ি পরবে, হিমু হলুদ পাঞ্জাবি পরবে, এই তাদের কনসেপ্টটা ওই হলুদ পাঞ্জাবি আর নীল শাড়িতেই আটকে গেছে। হ্যাঁ, কিন্তু হিমুর গভীরতা অনেক বেশি, হিমুকে অনুভব করতে হয়। পাঠক হতে গেলেও সাধনা প্রয়োজন, আমার মতো সাধনা প্রয়োজন, তবে সবার দরকার নাই, পড়ে আনন্দ পাচ্ছে এটাই অনেক বেশি। দিন শেষে আসলে সাহিত্যের রসটা আহরণ করা সেই মূল বিষয়টা আসলে রয়ে যায়। হ্যাঁ, পড়তে পড়তে এক সময় হয়তো, এখন হয়তো মানে যাদের বয়স হচ্ছে 16-17 বছর, তারা নিশ্চয়ই আমার মতো 35-36 এর মতো ভাববে না, তারা যেটা পড়ে আনন্দ পাবে তারা পড়ুক, তাদের পড়ার অভ্যাসটা থাকুক, এটাই চাই। দিন শেষে পাঠক তৈরি হওয়াটা চাই। হ্যাঁ আপু, জানছিলাম আপনার ভালো লাগা মন্দ লাগা, আর পাঠকরা নিশ্চয়ই বেশ ভীষণভাবে এনজয় করছে আপনার কথাগুলো। তবে এবারে আপনার আরো বেশ কিছু বিষয় জানার জন্য আমরা একটা রাউন্ড রেখেছি, সেই রাউন্ডটার নাম হচ্ছে র‍্যাপিড ফায়ার রাউন্ড। আপু, আপনি কি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। ছোট ছোট প্রশ্ন হবে, আপনাকে চটজলদি আসলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হচ্ছে আপু, চা না কফি? দুধ চা। দুধ চা, এমন উত্তর আমি কখনো পাইনি। আচ্ছা, কাচ্চি না বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি না হচ্ছে তেহারি? কাচ্চি। ওকে, বৃষ্টি না রোদ? বৃষ্টি। খেলাধুলা দেখা হয়? না, দেখা হয় না। যদি বলি ক্রিকেট না ফুটবল? দুটোই, কারণ আসলে বিশ্বকাপের সময় দুটোই দেখি। কোন বিশ্বকাপটা বেশি ভালো লাগে, ফুটবল বিশ্বকাপ নাকি ক্রিকেট বিশ্বকাপ? আমি আলটিমেটলি আসলে আমি খেলা বুঝি না, ঠিক আছে, সবার সাথে বসে দেখি, সবই দেখি। পাঠকদের মন বুঝলেই হবে। আচ্ছা, কবিতা নাকি উপন্যাস? কখনো উপন্যাস, কখনো কবিতা। কবিতার দুই একটা লাইন আসলে জীবনকে প্রতিফলিত করে, তখন কবিতা ভালো লাগে, আর উপন্যাস পড়তে ভালো লাগে। ছোটবেলায় ফিরে গেলে কোন বিষয়টাকে আবার জীবনে নিয়ে আসতেন? ছোটবেলায় যদি ফিরে যাই তাহলে টিনেজ লাইফে একটা প্রেম করতাম। তখন টিনেজ লাইফে প্রেম করা হয়নি হয়তো। আমি যদি বলি আসলে ছোটবেলায় ফিরে গেলে কোন বিষয়টা পরিবর্তন করতে চান? ছোটবেলায় ফিরে গেলে পরিবর্তন করতে চাই তাহলে হয়তো পড়াশোনায় এত বেশি ফোকাসড হতাম না। আচ্ছা, আপনার পড়া সেরা বই কোনটি?
এটা আসলে অসংখ্য, এটা আমি একটা দিয়ে বলতে চাচ্ছি না। আচ্ছা, আপনার দেখা সেরা সিনেমা কোনটি? না, এটাও বলতে চাচ্ছি না, এটাও মনে বলা পড়বে যাচ্ছে না। না। পড়তে পছন্দ করেন না লিখতে বেশি পছন্দ করেন? এখন লিখতে পছন্দ করি। আর লেখক না হলে কি হতেন? লেখক না হলে প্রফেসর হওয়ার ইচ্ছা ছিল। প্রফেসর হওয়ার ইচ্ছা ছিল, শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল। হ্যাঁ। অল রাইট আপু, আমরা শেষ করেছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড এবং আপনার সাথে গল্প করে আমাদের ভীষণ ভালো লেগেছে। পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে যদি বলতেন। পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই, পাঠক হচ্ছে পড়ার অভ্যাস গড়ে তুলুন, বই পড়ুন, বা সেটা বই টই থেকে পড়ুন বা হার্ড কপি পড়ুন, পড়ার অভ্যাসটা থাকুক। পড়ার অভ্যাসের মাধ্যমেই হচ্ছে পাঠক তৈরি হোক। নিজের ছোট বাচ্চাদের বই পড়তে উৎসাহ দিন, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে বই থেকে মানে বইয়ের সাথে তাদের সম্পৃক্ততা হারিয়ে না যায়। ধন্যবাদ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অমর একুশে গ্রন্থমেলার বিশেষ আয়োজন একুশের আড্ডা। পুরোটা সময় জুড়ে আমি ছিলাম আফনান আহমেদ রাশেদ, আর আজ আমাদের অতিথি হিসেবে ছিলেন এ সময় জনপ্রিয় লেখিকা সানজানা আলম। পরবর্তীতে হাজির হয়ে যাবো অন্য কোনো জনপ্রিয় লেখকের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ অবশ্যই বইটার সাথেই থাকুন।